প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের খতিয়ানের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খতিয়ান লিখন নিয়ে এ পর্যন্ত 3টি ক্লাস হয়েছিল এবং প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা খতিয়ান লিখনের টি ছক বা সনাতন পদ্ধতির ছক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং টি ছকে কিভাবে হিসাব খতিয়ান করা হয়ে থাকে সেটি আলোচনা করা হয়েছিল। এখানে আমরা জানি যে টি ছকে রয়েছে হলো 4টি কলাম দুই দিকে, অর্থাৎ 4টি ডান দিকে ডেবিট দিকে 4টি কলাম এবং ক্রেডিট দিকে 4টি কলাম। এই হলো মোট 8টি কলাম রয়েছে সনাতন পদ্ধতির ছকে। আর আধুনিক পদ্ধতির ছকে মোট 7টি কলাম রয়েছে এবং আধুনিক পদ্ধতিতে খতিয়ান লিখন সম্বন্ধে বিগত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো আধুনিক পদ্ধতির খতিয়ান হিসাব রক্ষণের ধারাবাহিকতার ক্ষেত্রে খতিয়ান হচ্ছে তৃতীয় ধাপ বলা যেতে পারে, কারণ প্রথমত লেনদেনগুলো শনাক্ত করা হয়ে থাকে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো প্রথমত শনাক্ত করি, অর্থাৎ এটি লেনদেন কিনা সেটিকে আমরা আগে স্বীকৃতি দিয়ে থাকি এবং সেই লেনদেন যদি সেটি হয়ে থাকে তাহলে সেই লেনদেনগুলোকে দ্বিতীয় ধাপে আমরা হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি। প্রাথমিক বইকে জাবেদা বলা হয়ে থাকে। এই প্রাথমিক বইয়েরও বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় যে অংশ সেটি হলো এই প্রাথমিক বইতে অর্থাৎ জাবেদা বইতে লিখিত লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা। সেই খতিয়ানে স্থানান্তর করতে গিয়ে দুটি পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সনাতন পদ্ধতি বা টি ছক পদ্ধতি, যেখানে 8টি কলাম থাকে, ডেবিট দিকে 4 কলাম এবং ক্রেডিট দিকে 4 কলাম। সেই সনাতন পদ্ধতির ছকে আমরা ব্যালেন্স নির্ণয় করে থাকি মাসের শেষে। সেটি ছিল আসলে সনাতন পদ্ধতির নিয়ম। তো আমরা বর্তমানে বহুল প্রচলিত যেটি সেটি হলো আধুনিক পদ্ধতি বা চলমান জেড ছক পদ্ধতি। এখানে মাসের শেষে ব্যালেন্স না করে আমরা প্রতিদিন ব্যালেন্স নির্ণয় করে থাকি বা প্রতিনিয়ত, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই আমরা লেনদেনটি লিপিবদ্ধ করি এবং পাশাপাশি আমরা খতিয়ানে সেগুলোকে স্থানান্তর করে নিই, অর্থাৎ আমরা প্রতিনিয়ত ব্যালেন্স খতিয়ানে লিপিবদ্ধ করি এবং সাথে সাথে আমরা সেটির ব্যালেন্স করে নিই। তো সেটি হলো চলমান জেড ছক পদ্ধতি। তো আজও আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের জাবেদার প্র্যাকটিস হবে, অর্থাৎ জাবেদা লাগবে এবং পাশাপাশি আমরা সেই খতিয়ানও করব। তো আমরা জানি যে লেনদেন প্রথমত সাধারণ জাবেদা লিপিবদ্ধ করে সেই সাধারণ জাবেদা থেকেই কিন্তু আমরা খতিয়ান করে থাকি। তো সেভাবেই আমরা আজকের একটি প্রশ্ন দেখব, যেখানে আমরা জাবেদা রয়েছে এবং পাশাপাশি সেগুলোকে খতিয়ানে নেওয়া হবে। তো আমরা আজকের প্রশ্নটি দেখছি, সেটি হলো এই যে প্রশ্ন। এখানে রয়েছে নিম্নোক্ত লেনদেনগুলো জনাব হারুনের বই থেকে 2018 সালের ডিসেম্বর মাসে সংগৃহীত হয়েছে। সেই লেনদেনগুলো জনাব হারুনের বই থেকে নেওয়া হয়েছে 2018 সালের ডিসেম্বর মাসে এবং এই লেনদেনগুলো রয়েছে প্রথমত ডিসেম্বরের 1 তারিখে যেটি রয়েছে সেটি হলো জনাব হারুন নগদ 25,000 টাকা এবং 50,000 টাকা মূল্যের আসবাবপত্র বিনিয়োগ করেন। এখানে বলা হচ্ছে যে নগদ কত টাকা? নগদ হলো তিনি 25,000 টাকা নগদ এনেছে এবং পাশাপাশি 50,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো এই কাজটি এখানে প্রথমত এই লেনদেনটি রয়েছে এবং এখানে আমরা মূলধনের জাবেদা আমরা যেটাকে বলে থাকি সেটি রয়েছে। তারপরে হলো 5 তারিখে রয়েছে নগদে সেবা প্রদান এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটি একটি বিষয় এই লেনদেন থেকে বোঝা যাচ্ছে, যেমন এই 5 তারিখের লেনদেন থেকে বোঝা যাচ্ছে এখানে কেনা বেচামূলক ব্যবসা নয় এবং উৎপাদনমূলক ব্যবসা এটি নয়। ব্যবসায়ের ধরন হিসাবে যদি আমরা ধরন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই ধরন হলো প্রথম যে ধরনটি সেটি হলো ক্রয় বিক্রয় বা কেনা বেচামূলক ব্যবসা। সেখানে পণ্যদ্রব্য রেডিমেড অবস্থায় কেনা হয় এবং সেগুলো আবার বিক্রয় করা হয়, সেটি ছিল একটি ব্যবসায়ের ধরন। দ্বিতীয় যে ধরনটি রয়েছে সেটি হলো উৎপাদনমূলক ব্যবসা, অর্থাৎ এখানে পণ্য রেডিমেড অবস্থায় না কিনে বরং কাঁচামাল কেনা হয় এবং কাঁচামালগুলোকে পরবর্তীতে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হয় এবং পণ্যগুলো পরবর্তীতে বিক্রয় করা হয়, সেটি ছিল উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান। আর সবশেষে যে প্রকারটি রয়েছে সেটি হলো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে আসলে কোনো বাস্তব পণ্যের লেনদেন হয় না, সেখানে সেবার বিনিময় হয়ে থাকে, অর্থাৎ এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছেন তারা কি করেন, কোনো বাস্তব পণ্য বিনিময় না করে তারা তাদের কারিগরি জ্ঞান হোক আর তাদের যে
বাণিজ্যিক বিষয় যে পণ্যটি রয়েছে সেটি তারা দিয়ে থাকেন। তো সেখানে আসলে পণ্য বাস্তব কোনো পণ্য হয় না, সেটি সেবা হয়ে থাকে। যেমন একজন ইঞ্জিনিয়ার হতে পারেন যিনি আর্কিটেকচারাল কাজ করে থাকেন, অথবা বিল্ডিংয়ের ডিজাইন করা, এই ধরনের কাজ। তারপরে হতে পারে ডাক্তারের সেবা, তারপরে হতে পারে উকিলের আইনি পরামর্শ, এই ধরনের সেবামূলক ব্যবসাও রয়েছে। সেখানে কোনো বাস্তব পণ্যের আদান প্রদান হয় না, তবে পণ্য আদান প্রদান না হলেও সেখানে মুনাফা হয়ে থাকে। তো এটি যে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান সেটা বোঝা যাচ্ছে এই লেনদেন থেকে, 5 তারিখের লেনদেন থেকে, কারণ নগদে সেবা প্রদান করা হয়েছে। তার মানে বোঝা গেল এখানে সেবা প্রদান করে নগদ টাকা পাওয়া গিয়েছে, এটাই আমাদের ব্যবসা বা বিক্রয়। অর্থাৎ আমরা এখানে পণ্য বিক্রয়ের পরিবর্তে এখানে সেবা প্রদান করি। তো এখানে আমরা জাবেদা দিলে এখানে লিখবো নগদ টাকা এসছে, যার কারণে লিখবো নগদান হিসাব ডেবিট, এবং বিক্রয় হিসাবের পরিবর্তে লিখবো সেবা হিসাব ক্রেডিট। তো আমরা দেখবো এগুলো জাবেদা যদি বলা থাকে তাহলে আমরা জাবেদা করবো। এরপরে রয়েছে অফিস সাপ্লাইজ ক্রয়, কিছু নগদে কিছু বাকিতে রয়েছে। তারপরে 20 তারিখের লেনদেন রয়েছে, বাকিতে সেবা প্রদান, তারপরে পদ হিসাব পরিশোধ, তারপরে প্রাপ্য হিসাব থেকে নগদ আদায়, তারপরে বেতন প্রদান, এই রয়েছে লেনদেন 31 তারিখ পর্যন্ত। এবং আমাদের প্রশ্ন যেটি রয়েছে, আমরা প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। এইখানে কতে রয়েছে ডিসেম্বর মাসের মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ ডিসেম্বর মাসে মোট কত টাকা সেবা আয় হয়েছে নির্ণয় করতে বলা হচ্ছে। খুব সহজ প্রশ্ন। এখানে আমাদের আয় রয়েছে যতগুলো, অর্থাৎ সেবা আয়, অর্থাৎ আমরা পণ্য বিক্রয়ের পরিবর্তে যেটি আজ রয়েছে সেটি আমরা এখানে মোট কত টাকা রয়েছে সেটি নির্ণয় করা। তো এখানে আমরা তাই দেখবো, এখানে সেবা আয়ের পরিমাণ হলো, এখানে নগদে সেবা প্রদান, এটি একটি সেবা আয়, আর এখানে হলো বাকিতে সেবা প্রদান, এই হলো বাকিতে সেবা। তাহলে এই দুটি মিলেই হলো আমার মোট সেবা আয়। তো এটি যোগ করে নেব, তাহলে হয়ে যাবে এই যে আমাদের নগদে সেবা প্রদান করেছি 14,000 টাকা, আর বাকিতে সেবা প্রদান করেছি 3,500 টাকা, তাহলে যোগ করে হয়ে গেল 17,500 টাকা। এই হলো আমার মোট সেবা আয়ের পরিমাণ। খুব সহজ প্রশ্ন। অর্থাৎ আমি এই বছর এই মাসের ভিতরে কত টাকা ইনকাম করেছি সেটি দেখানো হচ্ছে এখানে। তো আমি 5 তারিখে নগদে সেবা দিয়েছি, আর আরেকবার সেবা দিয়েছি সেটি 20 তারিখে, সেটি বাকিতে দিয়েছি, তো টাকা পাইনি। এইগুলো এই দুটি সংখ্যা যোগ করলেই আমার 2 মার্কের উত্তর হয়ে গেল, আমার মোট সেবা আয়ের পরিমাণ আমরা পেয়ে গেলাম। তারপরে যেটি রয়েছে খ নম্বরে, সেটি হচ্ছে ডিসেম্বর 1 থেকে 20 তারিখ পর্যন্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করতে বলা হচ্ছে। অর্থাৎ সবগুলো জাবেদা এখানে বলা হয়নি, আমরা 1 তারিখ থেকে লেনদেন অনেকগুলো রয়েছে, তবে আমাদেরকে এখানে প্রশ্নের ধরন বা মার্কের সাথে মিল রেখে যদি প্রশ্ন যেটি করা হয়েছে সেটি হলো 1 তারিখ থেকে 20 তারিখ। 1 তারিখ হলো 1, 5, 9, 20, তাহলে এই 4 মার্কের জন্য 4টি জাবেদা এখানে দিয়েছে। এভাবে সৃজনশীল প্রশ্ন থাকে। আমরা হয়তো লেনদেন বেশি থাকবে কিন্তু সবগুলো হয়তো বলবে না, কারণ হলো যেহেতু মার্কের একটি সীমাবদ্ধতা রয়েছে এবং সময়ের সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে এইভাবে প্রশ্নটা, এভাবে সৃজনশীল প্রশ্ন এভাবে এসে থাকে, অর্থাৎ মার্কের সাথে মিল রেখে। তো এখানে 4টি জাবেদার জন্য আসলে 4 মার্ক এখানে এইভাবে দিয়েছে। তো আমরা জাবেদা করবো এখান থেকে। এরপরে খতিয়ানের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, আমাদের মূল আলোচনার বিষয় যেটি। তো আমরা যাচ্ছি জাবেদার আনসারে। এই যে 1 তারিখ থেকে 5 তারিখের খুব সহজ জাবেদা কয়েকটি রয়েছে, আমরা সেগুলো দেখবো। এইভাবে লেখা হয়েছে জনাব হারুনের সাধারণ জাবেদা, এটাকে সাধারণ জাবেদা বলা হয়ে থাকে, এবং প্রকৃত জাবেদা বলা হয় থাকে। তোমরা জেনে রাখবে, দুটি নামই তোমরা জানা থাকা দরকার তোমাদের, সাধারণ জাবেদা অবলিক প্রকৃত জাবেদা, এই কথাগুলো একটু জেনে রাখবে। তো এখানে প্রথম জাবেদা খুব সহজ প্রশ্ন, সেটি হলো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। কত টাকা নগদ এনেছে মালিক? 25,000 টাকা নগদ এনেছে এবং 50,000 টাকা আমাদের আসবাবপত্র নিয়ে বিনিয়োগ করেছে, দুটি নিয়ে। তো আমরা জানি যে প্রতিষ্ঠানের যে সকল বিষয় এসে থাকে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়ে থাকে। তো এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, আর আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে হলো 50,000 টাকা। এই দুটি সংখ্যা যোগ করলেই আমরা কি পেয়ে যাব? এখানে মূলধনটি পেয়ে যাব। তো এগুলো আমরা ডেবিট করব, আর দুটি মিলে হবে মূলধন হিসাব। এখানে তাই লেখা হয়েছে, আমরা এগুলো বারবার করেছি অনেক জাবেদা। নগদান হিসাব ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ, তারপরে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাব হলো ক্রেডিট। তো আমরা প্রথম জাবেদা পেলাম। দ্বিতীয় জাবেদায় যাব 5 তারিখে, খুব সহজ জাবেদা, সেটিও নগদে সেবা প্রদান, অর্থাৎ সহজ কথায় নগদে বিক্রয়। আমরা সেবা দিয়েছি এবং টাকা পেয়েছি। তো টাকা পেলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এবং সূত্র হলো সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, নগদ সম্পত্তি বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট হবে। আর এখানে বিক্রয় লেখার পরিবর্তে আমরা লিখবো সেবা হিসাব ক্রেডিট, কারণ হলো এই প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয় করে না, এই প্রতিষ্ঠানটি সেবা বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকে। তো আমরা লিখবো সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা হলো নগদান হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট 14,000 টাকা। এবং বিবরণ যদি আমরা লিখি তাহলে লিখবো যেহেতু নগদে সেবা প্রদান করা হলো বা সেবা প্রদান করা হলো, খুব সংক্ষেপে লেখা হয় নগদে সেবা দেওয়া হলো। একটি কথা এখানে লেখা যায়, যেহেতু একটি কথা লেখা যায়, কারণ এটি কেন লিখেছি, এই ডেবিট কেন, নগদান হিসাব কেন ডেবিট করেছি এবং সেবা হিসাব কেন ক্রেডিট করেছি তার ব্যাখ্যাটা এখানে, তো এই জন্য বলা হয়ে থাকে যেহেতু। এই কারণে, যেহেতু মানে অর্থাৎ এই কারণেই আমি এখানে ডেবিট ক্রেডিট করেছি, এই জন্য যেহেতু কথাটি লেখা হয়ে থাকে। তো এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। তো হয়ে গেল 5 তারিখে। তারপরে যাব 9 তারিখে। 9 তারিখে যেটি ছিল সেটি হলো অফিস সাপ্লাইজ ক্রয় নগদে
3000 টাকা এবং বাকিতে ক্রয় হয়েছে 2500 টাকা। তো অফিস সাপ্লাই যদি কিনে থাকি তো আমরা এখানে অফিস সাপ্লাই বৃদ্ধি পেয়েছে, অফিস সাপ্লাই হিসাব ডেবিট করব, কারণ অফিস সাপ্লাইজ কিন্তু আবার সব মিলিয়ে 5500 অর্থাৎ নগদ কিছু এবং কিছু বাকি। তো আমরা দুটি মিলিয়ে টোটাল অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 5500 টাকা এবং নগদ টাকা চলে গিয়েছে 3000 টাকা এবং প্রদেয় হিসাব যেটিকে বলা হয়ে থাকে, অর্থাৎ আমাদের দায় বৃদ্ধি পেয়েছে। আরেকটি কথা লেখা হচ্ছে সরবরাহকারী হিসাব, অর্থাৎ ইনি এই সাপ্লাইজগুলো যিনি সরবরাহ করেছেন তার নাম। তো আমরা এইভাবে লিখবো না, যেহেতু বাকিতে এগুলো ক্রয় করেছি যার কারণে প্রদেয় হিসাব বা পাওনাদার আমার বৃদ্ধি পেয়েছে, আমরা লিখবো প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে অবলিক দিয়ে সরবরাহকারী হিসাব, অর্থাৎ যিনি সরবরাহ করেছেন তার হিসাবটাকে ক্রেডিট করেছি, অর্থাৎ আমরা দায় বৃদ্ধি পেয়েছি সরবরাহকারী বাবদ। সরবরাহকারী বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ এই অফিস সাপ্লাইজগুলো যিনি আমাদেরকে দিয়েছেন বাকিতে তাদেরকে বলা হচ্ছে সরবরাহকারী। তো অফিস সাপ্লাই হিসাব ক্রেডিট করা হয়েছে, এখানে অফিস সাপ্লাই হিসাব ডেবিট করা হয়েছে এবং নগদান হিসাব এবং প্রদেয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এখানে সরবরাহকারী হিসাব না লিখে আমরা প্রদেয় হিসাবটা ক্রেডিট করব। তারপরে 20 তারিখের জাবেদাটা বলা হচ্ছে, এখানে হলো বাকিতে সেবা প্রদান, খুব সহজ জাবেদা। সেটি হলো বাকিতে সেবা প্রদান করলে, আগেরটা ছিল নগদে সেবা প্রদান, তো লিখেছিলাম নগদান হিসাব ডেবিট, নগদান বৃদ্ধি পেয়েছিল, নগদ টাকা বৃদ্ধি পাওয়া নগদান হিসাবকে ডেবিট করেছিলাম। আর এখন দ্বারে সেবা প্রদান করছি, অর্থাৎ আমরা টাকা না পেয়ে বাকিতে সেবা দিচ্ছি, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, লিখবো আমরা প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট। তো আমরা এখানে লিখে নিব, এই যে প্রাপ্য হিসাব ডেবিট করব 3500 টাকা আর সেবা আয় হিসাবটাকে ক্রেডিট করব আমরা 3500 টাকা। বিবরণ দিব যেহেতু বাকিতে সেবা দেওয়া হলো, তো হয়ে গেল এখানে সেবা আয় হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট হয়ে গেল এই পরিমাণ টাকা দিয়ে। তারপরে আমরা যাব পরের জাবেদা দেখব কি আছে এখানে। এখানে রয়েছে 25 তারিখ, তারপরে হচ্ছে 28 তারিখ, তারপরে হচ্ছে 31 তারিখ। এগুলো আমাদেরকে প্রশ্নে বলা হয়, তারপরে অনেকে জার্মানি করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে 20 তারিখ পর্যন্ত, তাহলে আমরা 20 তারিখ পর্যন্ত করেছি, এগুলো করলাম। তো হয়ে গেল আমরা এখানে আমাদের খতিয়ান জাবেদা হয়ে গেল। জাবেদার পরে আমরা পরের যে কাজটি সেটিতে যাব। এখানে বলা হচ্ছে উপরোক্ত লেনদেন থেকে নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব তৈরি করো। এই যে লেনদেনগুলো রয়েছে সবগুলো লেনদেনের কথা বলা হচ্ছে, কিন্তু 20 তারিখ পর্যন্ত বলা হয়নি। এখানে সব লেনদেনের প্রেক্ষিতে, ডিসেম্বর মাসে যা লেনদেন সংগঠিত হয়েছে সবগুলোর বিবেচনায় নিয়ে আমাদেরকে করতে হবে নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব। আর এই হিসাবগুলো আসলে মূলত কি খতিয়ান, এখানে বলা যেতে পারতো নগদান খতিয়ান এবং প্রাপ্য হিসাব খতিয়ান তৈরি করো। তো এটি না লিখে এইভাবে লিখেছে, তো এক কথাই আসলে হিসাবটা মানে খতিয়ান হিসাবেই করা হয়ে থাকে। তো আমরা আজকের এই প্রথম যে খতিয়ানটি সেটিতে যাব। আমাদের মূল আলোচ্য বিষয় সেটি হলো খতিয়ান তৈরি করা, এবং খতিয়ানের কোন পদ্ধতি আমরা করছি সেটি হলো চলমান জের ছক পদ্ধতি, অর্থাৎ এখানে লেনদেনগুলোকে লেখা হয়ে থাকে খতিয়ানের মধ্যে এবং জাবেদা থেকে স্থানান্তর করা হয়ে থাকে, এবং জাবেদা থেকে স্থানান্তর করে খতিয়ানে লিপিবদ্ধ করা হয় এবং প্রতিনিয়ত সেগুলোর ব্যালেন্স করা হয়ে থাকে, সেটাই চলমান জের ছক পদ্ধতি। তো আমরা আনসারে চলে যাচ্ছি নগদান হিসাব। এখানে আমরা একটু জাবেদাটা দেখে নিই। আমরা যদি সবগুলো জাবেদা করতে সবগুলোর খতিয়ান করি তো আমাদের অনেকগুলো খতিয়ানি করার প্রয়োজন ছিল। যেমন সিরিয়ালি আমি যদি ধরি, তো প্রথম এটা হলো নগদান হিসাব করতে হবে, তারপরে আসবাবপত্র হিসাব করতে হবে, তারপরে মূলধন হিসাব করতে হবে, তারপরে এই নগদান করতে হবে যেহেতু আগে নগদান করা হয়েছে, তারপরে সেবা হিসাব আমাকে করতে হবে, তারপরে অফিস সাপ্লাই হিসাব করতে হবে, তারপরে প্রদেয় হিসাব করতে হবে, তারপরে হলো প্রাপ্য হিসাব করতে হবে অনেকগুলো, তারপরে সেবা তো আগে করে নিয়েছি, তারপরে লাগবে না। তো এইভাবে যে 5-7টি খতিয়ানের কথা এখানে আমরা পেলাম, সবগুলোই করার কথা ছিল। তো আমাদেরকে পরীক্ষায় সবগুলো চাইবে না, যেমন এই যে সৃজনশীল প্রশ্নে আসলে 4 মার্কের জন্য যে 2টি মাত্র খতিয়ান চেয়েছে, অর্থাৎ নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব। 2 মার্কের জন্য নগদান হিসাব এবং 2 মার্কের জন্য প্রাপ্য হিসাব তৈরি করতে বলা হচ্ছে। তো প্রথমে আমরা যাব নগদান হিসাব তৈরি করব খতিয়ানে। এই যে নগদান হিসাব, এখানে এই হলো নগদান হিসাব এবং এখানে আমরা ছক দিব, এইভাবে তারিখ থাকবে, বিবরণ থাকবে, জাবেদা পৃষ্ঠা থাকবে। আমরা খতিয়ানের মধ্যে লেখা হয় নগদ খতিয়ান পৃষ্ঠা এবং এখানে লেখা হয়ে থাকে জাবেদা পৃষ্ঠা, কত নম্বর জাবেদা পৃষ্ঠা থেকে এখানে নিয়ে আসা হয়েছে সেটি এখানে উল্লেখ থাকে। তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা থাকে, আর হিসাবের কোড নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা আমরা এখানে লাগছে না, কিন্তু বাস্তবে কাউন্টিং এর ক্ষেত্রে এখানে হিসাবের কোড নাম্বারটা প্রয়োজন হবে। আর তারপরে ক্রেডিট টাকা লেখা হয়েছে এবং জেরের ক্ষেত্রে জের বা ব্যালেন্স যেটাকে বলা হয় থাকে, প্রতিনিয়ত যে ব্যালেন্সটা করা হয় সেইখানে লেখা হয়ে থাকে ব্যালেন্সটা, এবং জেরের আবার 2টি অংশ ডেবিট এবং ক্রেডিট লিমিট থাকে। তো আমরা প্রথমেই যাচ্ছি নগদান হিসাবে। নগদান থেকে যদি আমরা দেখি তো আমাদের নিয়মটা কি ছিল, সেটা হলো জাবেদা দেখে দেখে আমাদেরকে খতিয়ান করতে হবে। তো আমরা জাবেদায় যাচ্ছি, প্রথম যে জাবেদা সেটি হলো এই যে নগদান হিসাব। তো নগদান হিসাবে আমরা দেখব কি আছে এখানে। আমরা এই পর্যন্ত 3-4টি ক্লাস হলো, তোমরা এইটা খতিয়ানের লিখার নিয়মটা শিখেছো কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা খতিয়ান যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে তার কিন্তু আর আলাদা বারবার করার প্রয়োজন পড়ে না, সে যতগুলো ইচ্ছা করতে পারবে। আর যদি একটা না বুঝে থাকে, অর্থাৎ তার মূল
যে বেসিক বিষয়টি যদি না জেনে থাকে তাহলে তার পক্ষে কিন্তু কোনো কোতিয়ানি করা সম্ভব নয়। তো আমি আজও আবার বেসিকভাবে বুঝিয়ে নিচ্ছি বা প্রথম থেকে ধরে নিচ্ছি, তোমরা আসলে বুঝতে পারো নি মনে করি আমরা করছি। তো সেটি আমরা ধরে নেবো যে এখানে কীভাবে লিখতে হয়। লেখার যে নিয়মটি সেটি হলো এখানে নগদান হিসাব রয়েছে, তো নগদান হিসাব ডেবিট রয়েছে না ক্রেডিট রয়েছে সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে নগদান হিসাবের যে 25,000 টাকা সেটি ডেবিট দিকে রয়েছে, তাহলে আমাকে বুঝতে হবে আমি যদি কোতিয়ান করি তাহলে আমাকে ডেবিট এই টাকাটা লিখতে হবে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যাচ্ছি নগদান হিসাবে এবং এখানে তারিখটা দিচ্ছি ডিসেম্বর 1 তারিখ, এবং বিবরণের করে যেটি করতে হবে সেটিকে কিন্তু আমরা যে অ্যাকাউন্টের নাম দিয়েছি সেটি হলো নগদান হিসাব। এখানে কিন্তু কোনোভাবেই নগদান লেখা যাবে না, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটি করছি নগদান হিসাব করছি এখানে নগদান হিসাব লেখা যাবে না, লিখতে হবে বিপরীত এন্ট্রির নাম। তো এখানে বিপরীত কোন এন্ট্রিটি রয়েছে, এই নগদের বিপরীতে আসবাবপত্র কিন্তু বিপরীত নয়, এটার বিপরীতে রয়েছে মূলধন হিসাব। এই যে বিপরীত বলতে ক্রেডিট যেটি রয়েছে এই যে মূলধন হিসাব সেটিকে আমাকে বিবরণে লিখতে হবে মূলধন হিসাব। এবং টাকা লেখার ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে, এই টাকা লিখলে হবে না, লিখতে হবে কিন্তু আমার নগদান হিসাবের সোজা যে টাকাটি রয়েছে এবং যেদিকে রয়েছে, এই হলো মূল বিষয়। এটা যদি না জানি আমরা তাহলে কিন্তু কোতিয়ান করে কোনো আমরা যতই কোতিয়ান করি না কেন সেটি কিন্তু আমাদের জানা হবে না, আমরা মুখস্থ করব। তো মুখস্থ করে হবে না, আমাদেরকে এটি বুঝতে হবে কিভাবে করা হয়। তো নগদানের টাকাগুলো কোন দিকে রয়েছে, 25,000 টাকা ডেবিটের দিকে রয়েছে, তাহলে আমাকে টাকাগুলো ডেবিটের দিকে লিখতে হবে, এই যে টাকা ডেবিট দিকে লেখা হয়েছে এখানে। তারপরে এখানে লেখার পরে দ্বিতীয় যে কাজটি সেটি হলো ব্যালেন্সের করে লেখা, অর্থাৎ জেরের কলামে লেখা। এবং প্রথম জাবেদার ক্ষেত্রে আর কোনো কিছু নেই, সোজা আমরা এখানে যদি ডেবিট দিকে বসিয়ে থাকি তো এখানে নিয়েও ডেবিট দিকে বসিয়ে দেবো, কারণ এটি ডেবিট ব্যালেন্স হবে, এটাই, আর কোনো কিছু করতে হবে না। এই হলো এই প্রথম জাবেদার ক্ষেত্রে। আর দ্বিতীয় জাবেদা থেকে বা দ্বিতীয় যে লেনদেনটি হবে সেই লেনদেনে যেগুলো করব সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, এবং সেখানে কি করতে হবে, এটার সাথে আগের ব্যালেন্সের সাথে মেলাতে হবে, অর্থাৎ এটার সাথে সমন্বয় করতে হবে। আমরা দেখবো পরের লেনদেনে কি হচ্ছে। যাচ্ছি আমরা 5 তারিখের লেনদেনে, এখানেও নগদান হিসাব রয়েছে। আমরা এখানে খুঁজবো কিন্তু নগদান হিসাব কতটা জাবেদার মধ্যে রয়েছে, যে জাবেদার মধ্যে নগদান রয়েছে সেই জাবেদাটাই কিন্তু আমরা এইখানে নিয়ে আসবো। তো এখানে দ্বিতীয় জাবেদার মধ্যে নগদান কতটি রয়েছে এবং ডেবিট রয়েছে, আগে যেভাবে ডেবিট ছিল এই যে 25,000 ডেবিট ছিল, একইভাবে নগদান হিসাবে এখানে 14,000 ডেবিট রয়েছে, তাহলে আমাকে যেতে হবে ওই কোতিয়ানের মধ্যে এবং গিয়ে কিন্তু নগদান হিসাব লেখা যাবে না, তারিখটা লিখতে হবে 5 তারিখ এবং এর বিপরীত তিনটির নাম লিখতে হবে সেবা হিসাব, এখানে তাই লেখা হয়েছে, এই যে সেবা হিসাব। এবং টাকা লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো নগদানের দিকে যেতে হবে আমাকে, এই যে নগদানের সোজা এটার দিকে দেখলে হবে না, আমাকে দেখতে হবে নগদের সোজা যে টাকাটি রয়েছে 14,000 ডেবিটে রয়েছে, যার কারণে আমাকে ডেবিটেই লিখতে হয়েছে, এই যে ডেবিট দিকে লেখা হয়েছে 14,000। এবং আগের মতো যদি চিন্তা করি 25,000 টাকা এখানে ছিল, এখানে উনি বসিয়ে দিচ্ছি 25, আর আগে এখানে 14,000 আসছে তো আমরা এখানে 14,000 বসিয়ে দেবো, কিন্তু না, এভাবে হবে না, আগের সমন্বয়ের সাথে আগের ব্যালেন্সের সাথে সমন্বয় করতে হবে। কিভাবে করব, আগের ব্যালেন্স ছিল 25,000 টাকা ডেবিটে, আর এইমাত্র যে নতুন এন্ট্রিটি আমরা এখানে নিলাম সেটি কিন্তু ডেবিট দিকে রয়েছে, তাহলে এই দুটির মধ্যে মিল রয়েছে। ব্যালেন্সের কলামে যে টাকাগুলো লেখা সেটিও ডেবিট দিকে লেখা, আর এখানে এন্ট্রিটি যেটি হয়েছে যেটি নতুন এন্ট্রি সেটিও কিন্তু ডেবিট দিকে লেখা। এবং আমি তোমাদেরকে নিয়ম শিখিয়েছিলাম সেটি হলো যদি দুটার মধ্যে মিল থাকে, ব্যালেন্সের কলামে যে ডেবিট যদি থাকে আর এখানেও যদি একইভাবে ডেবিট থাকে অর্থাৎ মিল থাকে যদি, তাহলে আমাকে যোগ করতে হবে, আর যদি মিল না থাকে তাহলে বিয়োগ করতে হবে, এটি হলো মূল কাজ। তো 25,000-এর সাথে যেহেতু 14,000 এটাও ডেবিট তাহলে যোগ করে ব্যালেন্সটি হবে 39,000। আর যদি ঠিক এই টাকাগুলো এই জায়গার মধ্যে থাকতো তাহলে বিয়োগ করে লিখতাম এই জায়গার মধ্যে, এগুলো মূল কাজ আর কিছু না। তো এই নিয়মটা বুঝে নিলেই কিন্তু আমাদের কোতিয়ান করা শেখা হয়ে যায়। তো আমরা 25,000-এর সাথে এটা 14,000 যোগ করে 39,000 গেল দ্বিতীয় লেনদেন। যাব আমরা পরের জাবেদায়, সেটি হলো এখানেও রয়েছে হলো নগদান হিসাব, এবং এই যে এখানে 9 তারিখে এটাও নগদান রয়েছে, এবং নগদান কিন্তু এখানে ক্রেডিট রয়েছে, গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে নগদান কিন্তু আমার ক্রেডিট দিকে রয়েছে 3,000 টাকা, এবং ক্রেডিট দিকে থাকার কারণে আমাকে কিন্তু বিপরীত তিনটির নাম লিখতে হবে, এবং বিপরীত তিনটি কোনটা এখানে, আমি কি এটাকে বিপরীত তিনটি কি অফিস সাপ্লাইজ ধরবো নাকি প্রদেয় হিসাব ধরবো, এটা কোনটা আমাদের জন্য বিপরীত, এটা কিন্তু নগদান কিন্তু ক্রেডিট এবং এইটাও কিন্তু ক্রেডিট, তাহলে আমরা এই দুটাকে কিন্তু একই গ্রুপের ধরতে পারি, তাহলে বিপরীত কোনটা, তাহলে বিপরীত হলো নিশ্চয়ই অফিস সাপ্লাই হিসাব। অর্থাৎ আমাকে যে এন্ট্রি করব তার বিপরীত দিকে যে এন্ট্রি রয়েছে সেই বিবরণটি লিখতে হবে। তো তার বিপরীতে কোনটি রয়েছে, অনেকে বলতে পারে প্রদেয় হিসাব রয়েছে, না প্রদেয় হিসাব নেই, কারণ প্রদেয় হিসাবও ক্রেডিট, সে কিন্তু বিপরীতে নয়, বিপরীতে হলো অফিস সাপ্লাই হিসাব, তাহলে আমাকে বিবরণ লিখতে হবে অফিস সাপ্লাই হিসাব, আমরা তাই লিখেছি অফিস সাপ্লাই হিসাব। এবং টাকা কিন্তু আর এখন আমরা ডেবিটে লিখিনি, কারণ হলো এখানে নগদান কি রয়েছে, ক্রেডিট রয়েছে, এই যে নগদান রয়েছে ক্রেডিট 3,000, তো আমরা ক্রেডিট দিকে আমরা কিন্তু 5,500 লিখবো না, লিখবো আমরা নগদের সোজা যত টাকা রয়েছে। তো নগদের সোজা কত টাকা রয়েছে 3,000, এই জন্য আমরা 3,000 টাকা লিখেছি। এখন
এখন আমাদেরকে ব্যালেন্সের কাজ আমরা আগেই বলেছি যে আগের সাথে সমন্বয় করতে হবে। তো সমন্বয়ের নিয়মটি হলো আগের ব্যালেন্সটি কত টাকা রয়েছে, আমরা এখন আর 25,000 দেখবো না, এখন আমরা দেখবো 39,000। এবং এটি কোন দিকে রয়েছে? ডেবিট দিকে। এটি যদি ডেবিট দিকে থেকে থাকে তাহলে, এবং এই এন্টিটি কোন দিকে রয়েছে? এটি হলো ক্রেডিট দিকে, তাহলে এই দুটির মধ্যে মিল নেই। এটি আছে ক্রেডিট আর এটি বর্তমানে রয়েছে ডেবিটে বসানো। মিল না থাকলে বিয়োগ, মানে দুই ধরনের সাইন হলে বিয়োগ। তো 39,000 থেকে 3,000 বাদ দিয়ে হলো 36,000। তো হয়ে গেল আমার তৃতীয় লেনদেন। এরপরে আমরা যাব পরের লেনদেনে, সবশেষের দিকে। এখানে প্রাপ্য হিসাব পাচ্ছি এবং সেবা আয় হিসাব এখানে পাচ্ছি। এখানে কিন্তু আমরা নগদান পাচ্ছি না। তো আমরা নগদান যেহেতু পাচ্ছি না, তাহলে তো আর আনতে হবে না। তাহলে সাধারণভাবে আমরা যদি জাবেদাগুলো দেখে থাকি, এই জাবেদা থেকে যদি আমরা খতিয়ানগুলো করি, তাহলে এই পর্যন্তই কিন্তু আসলে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, সেখানে শেষ হয়নি। কারণ আমার লেনদেন তো আরও রয়েছে। আমরা যে এখানে যদি দেখি, লেনদেন কিন্তু আমাদের আরও রয়েছে। এই যে 20 তারিখ পর্যন্ত আমরা হয়তো দেখেছি, কিন্তু 25 তারিখের যে লেনদেনটি রয়েছে, তারপরে 28 তারিখের যে লেনদেনটি রয়েছে বা 31 তারিখের যে লেনদেনটিগুলো রয়েছে, সেগুলো তো আমাদেরকে আনতে হবে। তো কীভাবে আনবো? আমরা তো এগুলো জাবেদা করিনি। জাবেদা দেখেই তো আমাদেরকে কী করতে হয়? খতিয়ান করতে হয়। তো এইখানে আমাদের আজকের মূল আলোচনা বিষয় ছিল এটাই বোঝার জন্য যে তোমরা যে অনেক সময় কিন্তু অনেক খতিয়ান হয়তো কিছু অংশের হয়তো খতিয়ান জাবেদা হয়তো কিছু অংশ চাইবে, কিন্তু খতিয়ান তো পুরোটা অংশের হয়তো করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে লেনদেনগুলোকে বিবেচনায় আনবো? এক্ষেত্রে তোমাদেরকে সহজ পদ্ধতি আমরা যদি বলি, মানে যদি ভুল একদম শূন্যের কোটায় আনতে চাই, অর্থাৎ ভুল হবেই না, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে এই জাবেদাগুলো করে নিতে হবে অন্য এক জায়গায়। যেমন আমার 25 তারিখের জাবেদাটি কী হবে? খুব সহজ জাবেদা রয়েছে। আমরা এক জায়গায় আমরা রাফ হিসেবে, অর্থাৎ আমরা একটু গণনা কার্য হিসাবে আমরা এক জায়গায় লিখে নেব। কোনো ছক লাগবে না, খুব সংক্ষেপে লিখে নেব। তারিখগুলো দেবো, টাকাগুলো লিখবো, আর ডেবিট ক্রেডিটটা নির্ণয় করবো খুব সহজভাবে, মাত্র 2 মিনিটের ব্যাপার। এইটা আমরা যদি করে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে। আর যদি আমরা সেগুলো না করি, তো আমাদের না করলেও কিন্তু পারা যায়, নিয়মটা আমরা জানলে পারবো। তো আমরা জাবেদা করলে এগুলো কী হবে? পদেয় হিসাব ডেবিট, নগদান হিসাবকে যেহেতু পদে পরিশোধ করা হয়েছে। প্রাপ্য হিসাবের জন্য প্রাপ্য হিসাব, এখানে নগদ টাকা পাওয়া গিয়েছে, নগদান ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। আর বেতনের জন্য বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা হবে। তো এভাবে জাবেদা করে তারপরে খতিয়ান করলে আমাদের জন্য সহজ হবে। আর আমরা আজকে যেটি দেখাবো সেটি হলো জাবেদা না করে কিভাবে করা যায়। তো আমরা এইভাবে জাবেদা এখন কিন্তু মনে মনে আমাকে করতে হবে এবং হিসাব করেই আমাকে বসিয়ে দিতে হবে এখানে। তো এখানে যেটি আমরা দেখছি সেটি হলো 25 তারিখের লেনদেনে আমাদের জাবেদা, এবং এখানে যদি জাবেদাটা করি তো পদে হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট হয়, তাহলে এখানে নগদান ক্রেডিট হবে নিশ্চিত, কারণ নগদ টাকা পরিশোধ করা নগদান ক্রেডিট হবে। আমরা যেহেতু জাবেদায় যে খতিয়ানটি করছি সেটা নগদান হিসাব করছি এবং নগদান যেহেতু ক্রেডিটে রয়েছে, তাহলে আমাকে বিপরীত তিনটির নাম লিখতে হবে। তো এখানে জাবেদা আমরা আগে মনে মনে করে নেব কি হবে এই জাবেদা, আর যদি আমরা আলাদা জায়গায় করে নিতাম তাহলে কিন্তু আমাদের সহজ হতো। তো আমরা আজকে দেখাচ্ছি জাবেদা না করে কিভাবে খতিয়ান করা হয়। তো আমরা এখানে জাবেদা মনে মনেই করবো। পদেয় হিসাব ডেবিট আর নগদান হিসাব যদি ক্রেডিট হয়, তাহলে আমার বিপরীত তিনটির নাম কি হবে? পদেয় হিসাব। এখানে কিন্তু পদেয় হিসাব লিখা হয়েছে, এই যে পদেয় হিসাব লিখা হয়েছে। আর নগদের টাকা লিখতে হবে, যেহেতু নগদ টাকা আমরা ক্রেডিট হয়েছে, তো নগদের টাকা 1500 ক্রেডিট করা হয়েছে আর আগেরটার সাথে বিয়োগ করা হয়েছে। তো কীভাবে হলো? 36,000 সাথে 1500 টাকা বিয়োগ করা হয়েছে। কেন বিয়োগ করা হলো? কারণ 34,000 টাকা এটি ডেবিটে রয়েছে আর এইমাত্র যে লেনদেনটি রয়েছে সেটি ক্রেডিটে রয়েছে, তার কারণে মিল না থাকার কারণে বিয়োগ হয়েছে এবং হয়েছে 34,500 টাকা। এইভাবে প্রাপ্য হিসাব আরেকটি রয়েছে। তো প্রাপ্য হিসাবের জাবেদাটাও আমাদেরকে মনে মনে করে নিতে হবে। কি হবে? প্রাপ্য হিসাব থেকে নগদ আদায়, তার মানে নগদ টাকা পাওয়া গিয়েছে, তো নগদান হিসাব ডেবিট হবে এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তো বিপরীত এন্টির নাম আমাকে লিখতে হবে। প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট রয়েছে, তো আমাকে ক্রেডিট এন্টির নাম লিখতে হবে, যে প্রাপ্য হিসাব লেখা হয়েছে। আর নগদের টাকা ডেবিটে লেখা হয়েছে, কারণ হলো নগদান এখানে ডেবিট রয়েছে। তোমরা যারা এটা মনে মনে করতে পারবে না, তারা কিন্তু এটাকে কি করতে হবে? এটাকে জাবেদাগুলো করে নিতে হবে, তাহলে তোমার জন্য সহজ হবে। এটাই আমি সাজেস্ট করবো তোমাদের, তোমরা জাবেদাগুলো এক জায়গায় করে নেবে। আর যদি তোমরা নিজে থেকেই করতে চাও, তাহলে এইভাবে কিন্তু করাটা শিখলে ভালো। তো আমরা বিপরীত তিনটির নাম আমরা লিখবো, প্রাপ্য হিসাব এবং টাকা লিখবো নগদান। যেহেতু ডেবিট রয়েছে 2500 টাকা, এখন আমরা যেটি করবো 34,500 টাকা ব্যালেন্স ছিল, আর নতুন যে এন্টিটি রয়েছে সেটিও ডেবিটে রয়েছে। তো এই ডেবিট এবং এই ডেবিটের মধ্যে মিল রয়েছে, মিল থাকলে যোগ হয়, যোগ করে হয়ে গেল 34,500 এবং 2500 মিলে 37,000 টাকা। তারপরে আবার জাবেদা রয়েছে, সেখানে আরেকটি যে লেনদেন সেটি বেতন হিসাব ডেবিট হবে। এখানে যদি আমরা করি নগদান হিসাব ক্রেডিট হবে, তো আমার নগদান যেহেতু ক্রেডিট রয়েছে, বিপরীত তিনটির নাম লিখবো, প্রাপ্য হিসাব বেতন হিসাব থেকে বেতন হিসাব লিখবো, আর ক্রেডিট দিকে 2,000 টাকা বসিয়ে দেবো, আর ব্যালেন্স হয়ে যাবে 37 থেকে 2 বাদ দিলে হলো 35,000 টাকা। এই হয়ে গেল আমার নগদান হিসাব। তো আমরা পরের যে এই তো হয়ে গেল। তারপর দ্বিতীয় যেটি আমরা চাচ্ছিল, আমাদের দুটি খতিয়ান চাচ্ছিল, একটি হলো নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব। আর অন্য খতিয়ান চাইনি, খতিয়ান কিন্তু 10-12টি 7-8টি করা যাবে এখান থেকে যদি আমরা করি সবগুলো। তো আমাদের সবগুলো করতে বলা হয়নি, 4 মার্কের জন্য আমাকে দুটি খতিয়ান করতে বলা হচ্ছে।
হচ্ছে। তো আমরা প্রাপ্য হিসাবটি এখন দেখাবো খুব সহজভাবে। এই যে প্রাপ্য হিসাব রয়েছে, তো প্রাপ্য হিসাবে তো আমরা দেখবো জাবেদার মধ্যে কোথায় প্রাপ্য হিসাব রয়েছে আমরা খুঁজবো। প্রথম জাবেদাতে প্রাপ্য হিসাব নেই, দ্বিতীয় জাবেদাতে প্রাপ্য হিসাব নেই, তৃতীয় জাবেদাতে প্রাপ্য হিসাব নেই, চতুর্থ জাবেদাতে প্রাপ্য হিসাব রয়েছে। তো আমরা প্রাপ্য হিসাবে এখানে কি রয়েছে, ডেবিট রয়েছে, তাহলে আমাকে ডেবিট দিকে যেতে হবে এবং বিপরীত তিনটির নামটি লিখতে হবে। তো তারিখটা দিয়েছি আমরা, তারিখটা দিয়েছি এবং বিপরীত তিনটির নামটা লিখবো সেবা হিসাবে, যে বিপরীতে সেবা হিসাব লেখা হয়েছে সেবা হিসাব, এবং টাকা লিখতে হবে ডেবিট দিকে, কারণ এখানে প্রাপ্য হিসাবটা কি রয়েছে, ডেবিট রয়েছে, এই যে ডেবিট রয়েছে। তো 3,500 টাকা আমরা ডেবিটে বসিয়ে দেবো আর এটাকে ব্যালেন্সে নিয়ে বসিয়ে দেবো। তো 3,500 টাকা ডেবিট এবং ব্যালেন্সেও চলে যাবে 3,500 টাকা। তারপরে আবার আমরা দেখবো কোথাও প্রাপ্য হিসাব আছে কিনা। তো আমরা জাবেদার এই যে জাবেদাগুলো করা জাবেদা আমাদের যেগুলো রয়েছে সেখানে আর প্রাপ্য হিসাব নেই, অর্থাৎ আমরা জাবেদা আর করিনি। তো আমরা জাবেদা যখন করিনি কিন্তু আরও তো লেনদেন রয়েছে, সেই লেনদেনগুলো কি, সেই লেনদেনগুলো হলো এই যে আরও লেনদেন রয়েছে। আমরা 20 তারিখ পর্যন্ত জাবেদা করেছি, তো দেখি আমরা প্রাপ্য হিসাব নামে কোনো লেনদেন আমাদের রয়েছে কিনা। তো আমরা পদেয় হিসাব নামে রয়েছে, তো এটা আমার করতে হবে না, করতে হবে কোনটা, প্রাপ্য হিসাব নামে যেটি রয়েছে। তো এই যে প্রাপ্য হিসাব হয়েছে এবং এটার জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, যেহেতু নগদ টাকা পাওয়া গিয়েছে। তো এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট হচ্ছে, তো বিপরীত তিনটির নাম কি হচ্ছে, নগদান হিসাব। তো এখানে নগদান হিসাব লেখা হয়েছে, এই যে নগদান হিসাব লেখা হয়েছে। আর যেহেতু প্রাপ্য হিসাবটা ক্রেডিট রয়েছে আমরা ক্রেডিট দিকে লিখব 2500 টাকা। তো আমরা ব্যালেন্স করব 3,500 থেকে, আমরা যদি এটা তো ডেবিটে রয়েছে এবং এই নতুন এন্টিটি রয়েছে ক্রেডিটে, তার মানে মিল না থাকার কারণে আমি বলেছিলাম যে বিয়োগ হবে, তো এখানে বিয়োগ করে নেব। এই হয়ে গেল কাজ। 3500 থেকে 2500 বাদ দিলে 1,000 টাকা, তো হয়ে গেল আমাদের কথা। অর্থাৎ আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে জাবেদা থেকে আমাদেরকে খতিয়ানে লেনদেন স্থানান্তর করতে হবে এবং প্রতিনিয়ত এই চলমান যে ছকে ব্যালেন্স করা হয়ে থাকে এটি করা হয়েছে। তো আমরা কিন্তু এই যে জাবেদাগুলো থেকে আরও খতিয়ান করা যেতে পারে, আমরা চাইলে প্র্যাকটিস করবো বাসায়। আর আমরা খতিয়ানের উপরে আর হয়তো খুব বেশি ক্লাস করবো না, 1-2টি ক্লাস আরও করতে পারি, পরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো তোমরা মনোযোগ সহকারে সেগুলো স্টাডি করবে। সবাইকে ধন্যবাদ।